এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উশৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে আসে ক্ষমতায় বসেছে। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোনো আর পরিবর্তন দেখতে পায় না। এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে। এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আর। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং করে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করতো বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশের যা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত। কিন্তু এই ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোনো আর পরিবর্তন দেখতে পায় না। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকা আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলা বলা যাবে না। এই কথাগুলা বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে। বাংলাদেশের যত জওয়ান আছে, তরুণ আছে, তারা সবাই জীবন দিব। কিন্তু আমরা কোন অপসংস্কৃতি, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল যুবকদের কাছে আত্মসমর্পণ করবো না। সিলভার মামুন বলে এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উশৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে আসে ক্ষমতায় বসেছে। উশৃঙ্খল যুবকরা বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই শৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। সে আহ্বান, ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তবে অর্ধেক মাথা হলো কেটে নিয়েছে। এটা কি অবস্থা? এই অবস্থা যারা করেছে তাদের বাংলাদেশে বিচার হওয়া উচিত। সেই বিচারের জন্য আমরা বলেছি একটা সঠিক ট্রাইব্যুনাল হবে, যেটার মধ্য দিয়ে বিচার হবে। এই বিচারের কাঠগড়ায় ছিল একজন সজ্জন আইনজীবী জনাব তাজুল ইসলাম। সরকার টাকার বিনিময়ে এইসব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজন চিফ প্রসিকিউটরকে বসিয়েছে, যার মুখ দিয়েও বিচার বের হয় না, যার বিচারের কোনো আমরা উদ্দেশ্য দেখি না। ফলত আমরা একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে, কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা কি আপনাদের সন্তানদের অপরাধ? আমরা এই দাবিটা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বাংলাদেশটা সংস্কার করতে হবে। এখন ধরেন এলাকায় এখানে 100 জন গরিব আছে, এখানে 100 জন বড় লোক আছে, তাদেরকে ব্যবস্থা করে দিল 100 জন গরিব। কালকে আরেক 100 জন গরিব বের হবে, এটা কোনো সিস্টেম না। আমরা ওয়েলফেয়ার যে পলিটিক্স বাংলাদেশে অনেকেই করতেছে, যে যারা বড় লোক গরিবদেরকে দান করে, ওই বড় লোকের দান দিয়ে গরিব গরিবে থেকে যাবে, সেই কখনো বড় লোক হতে পারবে না। এই জন্য আমরা বলি একজন গরিবকে একটা চাকরি দিতে হবে, একটা রিক্সা কিনে দিতে হবে, একটা দোকান করে দিতে হবে। এটা হলো রাষ্ট্র এই ব্যবস্থাটা নিতে হবে। সেই জন্য আমরা ঘুরে ঘুরে পুরো বাংলাদেশে এই জন দাবিগুলো মানুষের কাছে তুলে ধরি। বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে চাই। এই দাবিটা নিয়ে আজকে আপনাদের বদলগাছিতে এসেছি এবং আপনাদের দরবারে হাজির হয়েছি।
এখানে যারা এসেছেন আপনাদের কাউকে আমি মনে করি না টাকা দিয়ে না নিয়ে আসা হয়েছে, কাউকে কোনো খাবার দেওয়া হবে না, কিন্তু আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি এই বাংলাদেশটা পরিবর্তন করতে হবে। আর পরিবর্তনের জায়গাটা ভোট ব্যাংকে শুরু করতে হবে। কোনো অসৎ লোক হলে তাকে ভোট দেওয়া যাবে না। সরকারকে বাধ্য করতে হবে, তুমি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছো তুমি এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বিএনপির নেতা কর্মীদের রাস্তাঘাটে ধরতে হবে, যে ভোটের আগে বলছো যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এখন তোমাকে পাওয়া যায় না, তুমি সিঙ্গাপুরে থাকো, লন্ডনে থাকো, পালায়া পালায়া বেড়াও, ভোটের আগে ঘরের দুয়ারে আইসা বললো দিদি কেমন আছো, দাদু কেমন আছো, এখন হলো তাকে ফোন দিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে খুঁজে পাইতে হলে অনেক দূরে আপনাকে হলো যাইতে হয়। এই ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য আপনাদের সকলের আওয়াজ তুলতে হবে। যদি আপনারা আওয়াজ না তুলেন আমরা একা কিছু করতে পারবো না। এই জন্য আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি যেটার নাম এনসিপি। এনসিপির কোন নেতা কর্মী যদি ঘুষ, দুর্নীতি বা কোনো কিছুর সাথে জড়িত থাকে আমাদেরকে চাইসা বলবেন, আমরা তাকে হলো পুলিশের হাতে তুলে দিব যে এই লোক অমুক জনের নিয়ে হলো থ্রেট দিয়েছে, তাকে হলো আপনি জেলে ভরে দেন। আমরা এই অবস্থাতে বিশ্বাসী, আমরা কোনো অপরাধীকে শেল্টার দিব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। যারা এখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান আপনারা এনসিপি তে যোগ দেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যখন এই আসনটা যদি আমরা নিতে পারি, এই উপজেলা চেয়ারম্যানে যদি আমরা জয়ী হতে পারি, আমরা আপনাদের পাশে থাকবো, সন্তান হিসেবে কাজ করব, এই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আপনাদের যারা সন্তান আছে 1400 থেকে 1600 বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলাদেশটা পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের পরম্পরায় বাংলাদেশে যেহেতু গত 17 বছরে ইলেকশন ছিল না, গণতন্ত্র ছিল না, আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন হবে। কিন্তু সুষ্ঠু ইলেকশনে গিয়ে যখন আমিও রাজনীতি করেছি, রাজনীতিতে এসেছি, ইলেকশন করতে গিয়ে দেখলাম যে যদি আপনার 10 কোটি টাকা না থাকে, 20 কোটি টাকা না থাকে, তাহলে আপনি হলে ইলেকশনে দাঁড়াইতে পারবেন না। আর আপনি যখন এই 20 কোটি টাকা ইলেকশনে খরচ করবেন পরবর্তী 5 বছর, এই যে দেখেন পাশে সাব রেজিস্ট্রার অফিস, দুর্নীতির আখড়া, এগুলাতে গিয়ে এখান থেকে বলে ইনকাম করে মানুষ অনেক কষ্ট করে জায়গা কিনে জীবনের শেষটুকু সম্পদ দিয়ে এইসব সাব রেজিস্ট্রার পুরো বাংলাদেশে দুর্নীতির আখড়া বসিয়ে আপনার সকল পকেটের টাকা কেটে নিচ্ছে। আমরা বলেছি এগুলা পরিবর্তন করতে হবে। তো যারা উপজেলা চেয়ারম্যান হয়, এমপি হয়, তারা হলো এইখান থেকে একটা পার্সেন্টেজ নেয়, আবারই কলেজে যায়, আপনার সন্তানকে ভর্তি করাইতে নিয়ে যান, সেখান থেকে একটা পার্সেন্টেজ পায়। সবচেয়ে এখন এমপিদের বড় ইনকাম সোর্স বা জায়গা হলো মাদক। এই মাদকের মধ্য দিয়ে যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে। এমপি সাহেবের কথা হলো, জনপ্রতিনিধিদের কথা হলো, ভাই তোর ছাওয়াল নষ্ট হয়েছে, আমার কি করার, আমার তো 20 কোটি টাকা তুলতে হবে কারণ আমি এটা ইলেকশনে খরচ করেছি। তো বাংলাদেশে আমরা এই সিস্টেমটা দেখতে চাই না। সমাজের মধ্যে সবচেয়ে যিনি ভালো মানুষ, যার সবচেয়ে মানুষ বেশি শ্রদ্ধা করে, সেই মানুষগুলার মধ্যে একজন প্রার্থী হবে। প্রার্থী হওয়ার পরে আপনারা সবাই এলাকার জানবেন এই ভালো লোক এলাকার প্রার্থী হয়েছে, আমি গত 5 বছর বিপদে আপদে তাকে পেয়েছি, এবার তাকে সিল দিয়ে জয়যুক্ত করব, আগামী 5 বছরে আমি তার থেকে সেবা পাবো। এটা হলো বাংলাদেশের রাজনীতিতে আমরা চেয়েছিলাম। কিন্তু ইলেকশন হলো, ইলেকশনে যারা নির্বাচিত হলো অধিকাংশ, তার যোগ্যতা হলো সে কত বড় চাঁদাবাজ, তার যোগ্যতা হলো সে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, তার যোগ্যতা হলো সে কত বড় দুর্নীতি করতে পারে, তার যোগ্যতা হলো সে জিয়া পরিবারের কত কাছাকাছি, তার যোগ্যতা হলো বাংলাদেশের এই যে জনগণকে ভয় অস্ত্রের মুখে দেখিয়ে সে জনগণকে লোপাট করতে পারবে, এই ধরনের লোকগুলা সংসদে গেল। সংসদে যারা এমপিরা গেল তাদের কাজ হলো আইন বানানো। কারণ আমরা যে সমাজে চলাফেরা করি আমাদের অলিখিত একটা নিয়ম থাকে যে যদি কোনো শ্রদ্ধেয় মুরব্বীজন আসে, আমরা যারা জওয়ান লোক আসি, ছেলে পেলে আসে, আমরা হলো চেয়ার ছেড়ে দিব, তাকে শ্রদ্ধা করে বসিয়ে দিব, এটা অলিখিত নিয়ম। কিন্তু বাংলাদেশ চালানোর জন্য কিছু লিখিত নিয়ম আছে, সেই নিয়মগুলো হলো সংসদে তৈরি হয়। তো যেই লোক চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, সেই কি আপনার জন্য কোনো ভালো নিয়ম বানাইতে পারবে? তাহলে তো আমরা সেই চোর, গুন্ডা, বাটপার, সন্ত্রাসীদের হাতেই সেই সংসদটা আবার তুলে দিলাম। এরা আইসা বলে এই তো ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আমি এমপি, আমার কথা মানতে হবে, মানুষের উপরে নির্যাতন করে। এমন বাংলাদেশ আমাদের কোনো ধর্ম শিখায় নাই, কোনো সামাজিক সভ্যতা শিখায় নাই।
এই নওগাঁতে আপনাদের বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে। এই নওগাঁ একটা সময় গৌড় সাম্রাজ্যের একটা রাজধানীর মতন ছিল, যেখান থেকে পুরো ভারত মহাদেশ পরিচালিত হতো। আপনারা সেইগুলো রাজবংশীয় সন্তান। আপনাদের এখানে হলো স্বর্ণের খনি আছে। আমের কেজি বিক্রি করতে গেছেন 20 টাকা নাকি মূল্য, আর ঢাকাতে এটা আমরা কিনে থাকি 150 টাকা, 120 টাকা। তাহলে নওগাঁ থেকে যদি ঢাকা 1 কেজি আম পাঠানো, আপনি কুরিয়ার সার্ভিস করলে তো 100 টাকা যায় না। তাহলে এই যে সিন্ডিকেট যারা, আপনি একজন সাধারণ মানুষ, ফসলি জমি আছে, আপনি আম চাষ করে ফ্যামিলি চালান, সন্তানকে ঈদের সময় কাপড় কিনে দেন, শিক্ষা ব্যবস্থার খরচ যোগান, অসুস্থ হলে ওষুধ কিনেন, তাহলে আপনার উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, আবার বড় বড় কথা বলে আমরা কর্মসংস্থান করবো, কৃষক করে দিচ্ছি। কিন্তু এই সুযোগ গত 17 বছরে ছিল না। 17 বছরে কারা চাকরি পেয়েছে? পেয়েছে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী ছিল, তাদের সাথে ছিল, তারাই শুধু চাকরি পেয়েছে। যারা রাজশাহী ভার্সিটি, চিটাগং ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ভালো ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আপনি হলো সারা দিন পরিশ্রম করেছেন আম বাগানে, বছরে একবার আমের সিজন আসে, সেই আম বাগানে পরিশ্রম করে সন্তানের হাতে টাকাটা তুলে দিয়ে গিয়েছেন, বাবা তুমি গিয়ে পড়াশোনা করো। আপনি সন্তানকে ফোন দিচ্ছেন যে বাবা চাকরি হয়েছে, বছরে মাথা বলে বাবা চেষ্টা করতেছি। পরবর্তী বছরে ফোন দিচ্ছেন যে বাবা চেষ্টা করতেছি, এর পরের বছরে ফোন দিচ্ছেন বাবা চেষ্টা করতেছি। সন্তান মুখ খুলে বলে না যে বাবা আমি তো চাকরির পরীক্ষা দিচ্ছি, কিন্তু চাকরি তো আমাকে দিচ্ছে না, চাকরি তো এখানে মেধা দিয়ে হচ্ছে না, কোটা দিয়ে হচ্ছে। সেই কোটাটা হলো দলীয় কোটা। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, বা কোনো দল করলে, সেই দল যদি ক্ষমতায় যায়, সেই দল করলে তারপর আপনি চাকরি পাবেন। এটা হলো বাংলাদেশের সিস্টেম। তো এই সিস্টেমকে ভঙ্গ করার জন্য, বাদ দেওয়ার জন্য 2024-এ আপনাদের যারা সন্তান, ছাত্ররা রাজপথে বের হয়ে এসেছিল যে আমরা এই সিস্টেম আর মানি না, আমরা সুস্থভাবে চিকিৎসা পেতে চাই, আমরা ভালো পড়াশোনা করতে চাই, আমরা সুন্দরভাবে চাকরি পেতে চাই, আমাদের বাংলাদেশে ঘুষ চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই সত্য কথাগুলা বলার জন্য রাজপথে আপনাদের সন্তানরা বেরিয়ে পড়ে। আপনার কাছে যখন গিয়ে বলেছে বাবা আমি রাজপথে যাচ্ছি, আপনি সন্তানকে ঝাপটে ধরেছিলেন, বাবা তুমি রাজপথে যাবে না, তোমাকে গুলি করবে। সন্তান বলতেছে আমি যদি এবার না মানি, তাহলে এই পরিস্থিতি বাংলাদেশে চলতেই থাকবে। তাহলে যেই দেশে আমি জন্মগ্রহণ করেছি, যেই দেশে আমার বাঁচতে হবে, সেই দেশকে যদি পরিবর্তন না করি, তাহলে আমি হয়তো মারা যাব, মৃত্যুবরণ করব, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ থাকবে। শৃঙ্খল যুবক, গুন্ডা, বাটপার, সন্ত্রাসীদের কাছে আপনার দেওয়া যাবে না। এই সরকারের ডিমনেশিয়া রোগ বুঝেন, এই সরকারকে ডিমনেশিয়া রোগে পেয়েছে। ডিমনেশিয়া রোগ হলো স্মৃতি ভ্রম হওয়া, ভুলে যায়। সেই নির্বাচনের আগে বলেছে যে 75% মানুষ গণভোটে হাঁ দিয়েছে, সে বলেছে আমাকে গণভোটে হাঁ দেন, আমি সংস্কার করব। কিন্তু ইলেকশনের পরে তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি সংস্কার করবেন কবে? আমি কবে বলেছি এই বিষয়ে? তো আমি তো কথাই বলি নাই। তাহলে ডিমনেশিয়া রোগী পেয়েছে। ডিমনেশিয়া যাদের রোগে পায়, স্যার একদিন চট্টগ্রাম ওই জায়গাতে ব্যাপক আকারে বন্যা হয়েছে, প্রায় 51 জন শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন। প্রায় 1,20,000 গবাদি পশু পানির নিচে ভেসে গিয়েছে, মারা গিয়েছে। মানুষ অনেক কষ্ট করে সারা জীবন যে সম্পদটুকু সঞ্চয় করেছিল, সেগুলো কোন রকম রেখে বাচ্চা বউ নিয়ে হলো জাস্ট কোনো জায়গায় এসে আশ্রয় গ্রহণ করেছে। খুবই ভয়াবহ বন্যার এই পরিস্থিতিতে আমরা এই জায়গা থেকে সে মানুষগুলোর জন্য দোয়া করি।